আমাদের আজকের নাটক কিছুক্ষণ, রচনা মুজাম্মেল হুসাইন খান, প্রযোজনা মাহবুবুর রহমান, নাট্যানুষ্ঠান কিছুক্ষণ। দেখো, সাবধানে এসো। দাও দাও, ব্যাগটা আমার কাছে দাও না। হ্যাঁ নাও। উফ, কি ভিড় রে বাবা। ভিড় হবে না কেন বলো, কত লোক আসছে যাচ্ছে। নদীপথে ঢাকা শহরের এই একটা মাত্র বন্দর। আচ্ছা, এরা এত ডাকাডাকি করছে কেন? যাত্রীরা তো এমনিতেই আসবে। উফ, একেবারে কান ঝাঁঝরা করে দিচ্ছে। এর চেয়ে আমাদের বাসে যাওয়াই ভালো ছিল। কি এমন অসুবিধা হতো বলো তো? বরিশাল পর্যন্ত বাসে গিয়ে ওখান থেকে না হয় লঞ্চে যেতাম পিরোজপুর। উফ রে, কি বিচ্ছিরি ঠেলা ঠেলি, আর পারি না বাবু। এই তো এইটুকু পথ গেলে একেবারে ঝামেলা মুক্ত। ও মা, এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে? হ্যাঁ, নাও আমার হাতটা ধরো। এই পথটুকু পার হয়ে স্টিমারে উঠলেই দেখবে কি আরামের জার্নি। তুমি তো কখনো নদীপথে আর কোথাও যাওনি, তাই না? না, যাইনি তো। হ্যাঁ, দেখবে স্টিমার ছাড়লে তোমার খুব ভালো লাগবে। এই, আমাকে শক্ত করে ধরো। হ্যাঁ। ইস, এরকম কাঠের সিঁড়ি পার হয়ে স্টিমারে উঠতে হবে আগে জানলে আমি আসি নাকি। এই ধরো না, পড়ে যাবো তো। আমার ভীষণ ভয় করছে। কোনো ভয় নেই, ওই দেখো না কত ছোট ছোট ছেলে মেয়েরা আসছে যাচ্ছে, আর তুমি ভয় পাচ্ছ। কি ছেলে মানুষ রে বাবা। না না, পানির দিকে তাকাবে না, তবে কিন্তু ভয় করবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো এসো। তুমি আমাকে শক্ত করে ধরো। হ্যাঁ এসো। এই তো ওরে বাবা। এই তো বাহ। এতটুকু পার হতে এমন করছিল যেন মনে হচ্ছে একেবারে পুল সিরাত পার হয়ে যাচ্ছে। আমার যে কি ভয় করছিল, বারবার মনে হচ্ছিল এই বুঝি পড়ে যাব। তোমরা শহরে মানুষই এমন ভীতু। তুমি তো বলবেই। এই শোনো, পথে আবার কোথাও ওঠানামা করতে হবে না তো? না না না, একেবারে গিয়ে হোলারহাটে নামবো। হোলারহাট কেন? আমরা তো পিরোজপুর যাব। মানে ওখান থেকে মাইল তিনেকের পথ হচ্ছে পিরোজপুর শহর। ও, এ কি? হ্যাঁ, ডেকের উপর চাদর বিছিয়ে বিছিয়ে জায়গা রাখছে কেন সবাই? সারা রাত যেতে ঘুমোতে হবে না। ও হেই, আমরা কোথায় বসবো? এই তো সামনে এগিয়ে চলো, কেবিন রিজার্ভ করা আছে। চলো চলো। হ্যাঁ চলো। কত নম্বর কেবিন আমাদের? 13 নম্বর। 13 নম্বর নিতে গেলে কেন? আর কোনো নম্বর পেলে না? ওই যে তুমি আবার 13 নম্বরে গুনাগুন বিচার করছো। আরে এই তো কত কষ্ট করে পাওয়া গেল। এই হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, এখানেই তো 13 লেখা। এটাই আমাদের কেবিন নাকি? হ্যাঁ, ও, লক করা যে। লক তো করেই রাখবে, তা না হলে অযাচিতভাবে লোকজন ঢুকে পড়বে যে। ওই তো লক খুলে দিচ্ছে সব কেবিনের। এটা অবশ্য ভালো ব্যবস্থা। হ্যাঁ, এই এদিকে এসে দাঁড়াও। দেখো নদীতে যাত্রী বোঝাই লঞ্চ, পাল তোলা নৌকো কি সুন্দর দেখা যাচ্ছে। ওই যে চলো, আমাদের কেবিন খুলে দিচ্ছে, চলো। হ্যাঁ চলো, দাও ব্যাগটা আমার হাতে দাও। না থাক না, কোনো অসুবিধা তো হচ্ছে না। বাহ, খুব সুন্দর তো। অনেক জায়গা, দিব্যি শুয়ে বসে যাওয়া যাবে। হ্যাঁ, তোমাকে তো আগেই বলেছিলাম, আমার কথা বিশ্বাস হলো না তো। এখন দেখো সত্যি কিনা। দাঁড়াও, জানালাটা খুলে দিই। এই দরজাটা বন্ধ করে দিই। দাও, লাগিয়ে দাও। এই, ছিটকিনি লাগছে না তো? তুমি পারবে না, একটু সবুর করো, আমি বন্ধ করছি। এই, হ্যাঁ, স্টিমার ছাড়বে কখন? ছাড়ার সময় তো 6:45। মাত্র 6টা বাজে। আমরা একটু আগে এসে পড়েছি, তাই না? এই ভালো, এখন নিশ্চিন্ত হয়ে রিল্যাক্স করো। হ্যাঁ, আমি একটু শুয়ে পড়লাম। কে এলো আবার? কে হবে আর, নিশ্চয়ই ফকির বা ফেরিওয়ালা। এই যতক্ষণ না ঘাট থেকে ছাড়বে ততক্ষণ না শান্তিতে বসা যাবে না এদের জ্বালা। এই যাও, বিরক্ত করো না, যাও। আচ্ছা বাপু, দেখি না দরজাটা খুলে। না না না, জানলা দিয়ে দেখো। এই, ফকির টকির না, একজন ভদ্রলোক। হ্যাঁ, ঠিক আছে, তুমি এদিকে এসো, আমি দেখছি। কি হয়েছে ভাই, এমন করে দরজায় নক করছেন কেন? কি চান? দরজার ওপাশে যারা ঘুমুচ্ছেন তাদের ঘুম ভাঙাবার জন্য। খুব ভালো কথা, তো ঘুম তো ভাঙালেন, আর কি তবে? এবার ভেতরে প্রবেশ করবো আমরা, আর আপনারা বেরিয়ে আসবেন।
এসব কি বলছে ভদ্রলোক? হ্যাঁ, কথার ধরনে তো একটু রসিক মানুষ মনে হয়। বলি মতলবটা কি? যান ভাই যান, রসিকতা অন্য কোথাও করুন গিয়ে, যাও। না, আমি আর অন্য কোথাও যাব না, যাবেন আপনারাই। তার মানে? মানে অতি সোজা, আজকের জন্য খুলনা পর্যন্ত এই কেবিন আমি ভাড়া করেছি। আরে বলে কি ভদ্রলোক? শুনুন, এই হোলারহাট পর্যন্ত এই কেবিন আমি রিজার্ভ করেছি। আপনার বোধহয় অন্য কোনো কেবিন হবে। টিকেটে কেবিন নাম্বার লেখা আছে, ভালো করে দেখে নিন। আমার আর নতুন করে নম্বর দেখতে হবে না, এই আনলাকি 13 নম্বর কেবিনই আমার। হ্যাঁ, নাসরিন, আমাদের টিকিটগুলো দাও তো দেখি, ভদ্রলোককে দেখাই। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। এই যে এই যে এই যে দেখুন দেখুন, আমাদের টিকিটটা দেখুন। আপনাদের টিকিট দেখার কাজ আমার নয়, ওগুলো দরকার পড়লে টিকিট চেকারকে দেখাবেন। তা আপনি তো ভাই কোনো কথাই শুনবেন না, তো চলবে কেমন করে? ভারী মুশকিল হলো দেখছি। মুশকিল কিচ্ছু না, এখন কেবিন ছেড়ে দিলেই ঝামেলা চুকে যায়। না না না, হোলারহাট যাওয়ার আগ পর্যন্ত আমি এই কেবিন ছাড়ছি না। আমি তো ফ্রি যাচ্ছি না, রীতিমতো ন্যায্য ভাড়া দিয়ে যাচ্ছি। যান, আপনি যান। আরে ভাই, বুঝতে পারছেন না কেন? আমি আমার ওয়াইফকে নিয়ে যাব বলে খুলনা পর্যন্ত এই কেবিন রিজার্ভ করেছি। একটা কেবিন দুজনকে রিজার্ভেশন দিল কেন? যাও তো, বুকিং ক্লার্ককে জিজ্ঞেস করে এসো। আহা যাও না, স্টিমার ছাড়তে তো এখনো দেরি আছে। যাও, স্টিমারের লোকদের গিয়ে বলো ওদের আলাদা কেবিনের ব্যবস্থা করে দিতে। না, আমার কাউকে কিছু বলার দরকার নেই। তাই বলে ভদ্রলোকের সঙ্গে ঝামেলা করবে নাকি? জার্নিতে আমার এসব মোটেই ভালো লাগে না। আপনি বলুন তো। আমাকে সাক্ষী মানছেন কেন? আপনিও তো স্টিমারের লোকদের সঙ্গে কথা বলতে পারেন, তা না করে শুধু ঝগড়াই করে চলেছেন। ছি ছি ছি, আপনি ঝগড়ার কথা কেন বলছেন? ঝগড়া কেন করতে যাব? আপনারই তো অন্যায়ভাবে দখল করে বসেছেন আমার ভাড়া করা কেবিন। না, এটা আপনি ঠিক বলেননি। আমরা মোটেও অন্যায়ভাবে এই কেবিন দখল করি। কি হয়েছে স্যার? আপনাদের কোনো অসুবিধা আছে? আপনি আবার কে? আমি স্যার আপনাদের সেবায় নিয়োজিত এই স্টিমারের একজন সামান্য কর্মচারী, নাম আব্দুর রশিদ। আপনি তো কাল বুকিং এ ছিলেন। জি স্যার। এই টিকিট তো আপনার কাছ থেকে নিয়েছিলাম। দেখি, হ্যাঁ, জি স্যার, এতে আমারই দস্তখত আছে। আর এই টিকিট কে দিয়েছে আমাকে? এই টিকিট? হ্যাঁ আমি দিয়েছি, কিন্তু তাতে কি হয়েছে স্যার? আবার জিজ্ঞেস করছেন তাতে কি হয়েছে? বলি, এক কেবিন দুজনকে দিয়েছেন কেন? না দিতে পারলে বলতেন খালি নেই। মিশে কথা কেন বলবো স্যার? হ্যাঁ, আমার মনে পড়েছে এখন। এই স্যার যখন কেবিনের দুটো সিট চাইলেন তখন দুটোই খালি ছিল। এরপর তো আমি আর কাউকে টিকিট দিইনি। তাহলে এই ভদ্রলোককে টিকিট দিয়েছেন কেন? বারে দেবো না, এই কেবিন তো স্যার 4 সিটেড। একে তো আপনার আগেই মনে হয় দুটো টিকিট দিয়েছিলাম। তা আমরা তো হাজব্যান্ড ওয়াইফ যাব, ইন্ডিপেন্ডেন্ট কেবিন দরকার। এই কথা তো স্যার আপনারা কেউই আগে বলেননি। ঠিক আছে, এরা যখন এসে পড়েছেন এরাই থাকে কেবিনে, আমাকে বরঞ্চ অন্য একটি কেবিনের ব্যবস্থা করে দিন। তার তো স্যার কোনো উপায় নেই, এখন আমাকে মেরে ফেললেও পারবো না। জানেন, ভিআইপি কেবিন মাত্র দুটো, কিন্তু আজ খুলনা পর্যন্ত 4 জন ভিআইপি প্যাসেঞ্জার। তাদের জন্যই আয়োজন করেছি স্যার, বড় কষ্টে। আপনারা যে এই কেবিনে জায়গা পেয়েছেন সেই অনেক ভাগ্য স্যার। ভাগ্যের কথা উঠে কেন? ভাড়া দিয়ে যাচ্ছি না, না ফ্রি নিচ্ছেন? স্যার, পয়সা দিয়েও সবসময় সব কিছু পাওয়া যায় না। তাই বলছিলাম কি স্যার, রাগ না করে একটু কষ্ট করে হলেও চলে যান। না, আমার ওয়াইফ এক কেবিনে অন্য লোকের সঙ্গে যেতে রাজি হবেন না। তাহলে স্যার এক কাজ করুন, আগামী দিন যান, আপনার টিকিট বদলে দেওয়ার ব্যবস্থা করা যাবে। দুজন মহিলা কেবিনে যাওয়ার জন্য আমাকে খুব ধরেছিল, আপনাদের টিকিট তাদেরকে দিয়ে দিতে পারি। কি বলেন স্যার? দেখুন, ভেবে দেখুন। দেখা যাক, যাই, ওর সঙ্গে আলাপ করে দেখি। ও যদি রাজি হয় আগামী দিনই যাব। হ্যাঁ স্যার, তাই দেখুন। আর রাজি হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। উফ, ওরা যদি না যায় তবে খুব ভালো হবে। হ্যাঁ, ভালো আর কি হবে, একই তো কথা। শুনলে না, ওই লোকটা বললো এটা 4 জনের কেবিন, আরো 2 জন তো ঢুকাবেই বেটারা। কেন ঢোকাবে? আমরা আর কাউকে ঢুকতে দেব না। না দিয়ে কি করবে বলো? আরো 2 জনের অতিরিক্ত ভাড়া দিতে হবে যে। তাই না হয় দিলাম, তবুও তো আরামে যেতে পারবো। এই ভালো কথা, সকালে নাস্তা করবে কি দিয়ে? এক কাজ করি, হ্যাঁ, আমি ঘাট থেকে ভালো দেখে কটা কলা নিয়ে আসি, পাউরুটির সঙ্গে খাওয়া যাবে, কি বলো? হ্যাঁ, আচ্ছা নাসরিন, তুমি দরজাটা বন্ধ করে একটু বসো, হ্যাঁ, আমি আচ্ছা আসছি। আচ্ছা, ঠিক আছে, যাও। দাঁড়াও, খুলছি। আমরা এসে গেলাম। ও বলল এসেছি আবার ফিরে যাব, কি আর হবে, গল্প করতে করতে পথ ফুরিয়ে যাবে। কি বলেন? ঠিক আছে,
আসুন। আপনার মিসেস কোথায়? ওই তো আসছে। ও মা, নাসরিন তুই! কি কাণ্ড! আরে আচ্ছা, তুই আড়ালে থেকে আরেকজনকে পাঠিয়ে দিয়েছিস আমাদের সঙ্গে ঝগড়া করতে? দেখ দেখি কাণ্ড, আমাকে আশ্চর্য। ওয়েটিং রুমে বসিয়ে রেখে কেবিন খুঁজতে এসে যে তোদের সঙ্গে ঝগড়া করবে তাকে জানতো। লোকটা কিন্তু তোর ভীষণ ঝগড়ুটে। কি করব ভাই, এই ঝগড়াটাকে লোকটাকে নিয়ে ঘর করতে হচ্ছে আমাকে। বাবা মা জোগাড় করে দিয়েছে, একে তো আর ফেলতে পারি না। তা তোর বরটি বুঝি খুব শান্ত? বাইরে গিয়েছে, ফিরে আসুক, দেখলেই বুঝতে পারবি। তাই? আচ্ছা, এই ফাঁকে তোদের সঙ্গে পরিচয় করে দিই। এই, জানো তুমি কার সঙ্গে ঝগড়া করেছিলে? এই নাসরিন, আমার স্কুল জীবনের সবচাইতে ঘনিষ্ঠ বান্ধবী। ওর কথা আমি তোমাকে কতদিন বলেছি না? হ্যাঁ তা বলেছো, তবে একটি ছবি যদি দিয়ে দিতে আমার পকেটে রাখতে, তাহলে আর এই অঘটন ঘটতো না। দেখলি দেখলি কিরকম মানুষ সবকিছুতে আমার ঘাড়ে দোষ চাপায়। আমার নাম কামাল আহমেদ, সরকারি চাকুরে, এবং খুব হয়েছে, আর বলতে হবে না। পরিচয় পর্বটা যেভাবে ঘটলো, তাতে মনে হয় কোণঠাসা হয়ে একপাশে বসে পুরো জার্নিটা কাটাতে হবে আমার। কেন কেন তা কেন? মানুষ ঝগড়ায় হেরে গেলে পরবর্তীতে সুযোগ পেলে কে ছাড়ে? জি না মশাই, আমরা অত প্রতিহিংসা পরায়ণা নই। আর আমার বান্ধবী নাসরিনকে তো তুমি জানো না, ও খুব মিশুক আর ভীষণ আমোদে মেয়ে। তুমি বড় ঝগড়াটে, কারোর সঙ্গে বনিবনা করে থাকতে পারো না। তারপর বল, সেই এসএসসি পরীক্ষার পর 5 বছরে এই প্রথম তোর সঙ্গে দেখা। কেমন আছিস? কোথায় যাচ্ছিস? শ্বশুর বাড়ি? আরে না, ও বদলি হয়েছে পিরোজপুরে। দেখ না, বদলি হওয়ার আর জায়গা পেল না। নদীপথ ছাড়া আসা যাওয়ার কোনো পথ নেই। যাচ্ছি তো, কেমন জায়গা, লোকজন কেমন, কে জানে। ওসব ভাবিস না, দেখবি অ্যাডজাস্ট হয়ে গেছে। তা তোর সাহেব আছেন কোথায়? ব্যাংকের সিনিয়র অফিসার। তোরজন? উপজেলা ম্যাজিস্ট্রেট। ও বাবা, তুই হাকিমের বউ? খুব মজায় আছিস তাই না? দাঁড়ি মজা নেই এখন, খালি ঝামেলাই হচ্ছে এই বদলির চাকরিতে। কোথাও স্থির হয়ে থাকা যাচ্ছে? আজ এখানে তো কাল সেখানে। বাহ, তাতে কি, দেশ দেখা হচ্ছে তো, কত রকম অভিজ্ঞতা। এই যে নদীপথে ভ্রমণ করছি, সেটা তো ওদের চাকরির জন্যে, তাই না? নইলে ভেবে দেখ, নদীমাতৃক এই দেশ, অথচ এতদিনে আমি নদীপথে কোথাও যাইনি। ও মা, তাই নাকি? হ্যাঁ। আমারও তুই একই অবস্থা রে। ওই দেখ, ওই লোকটা আবার কি চায়? আরে দরজায় নক তো করছে। কই? আরে না না, উনি স্টিমারের লোক। এই যে শুনুন, শুনুন ভাই, আপনাকে আর কেবিন নিয়ে ভাবতে হবে না। যাদের যাদের টিকিট দেওয়া হয়েছে তারাই যাচ্ছি সবাই। ও ঠিক আছে। এই শিরিন, ওরা ফিরছে না কেন রে? ফিরবে ফিরবে, এত উতলা হচ্ছিস কেন রে? তোর মতো রূপসী রেখে পালাবে না নিশ্চয়ই। যা। আপনারা কি সিদ্ধান্ত নিলেন? এই স্টিমারেই যাচ্ছেন না পরে যাবেন? আর বলেন কি ভাইয়া, পরে যাব কেন? যাদের জন্য আমরা দুজন ঝগড়া করে মরি, তারা এখন মহা আনন্দে। সে যে বলে না, আমার দুধ মিলে যাবে, আটি যাবে বনে। যান, গিয়ে দেখুন দুজন কেমন জমিয়ে বসেছে। তার মানে? মানে আর কি, আপনার মিসেস আর আমার মিসেস তো পুরনো বান্ধবী। হ্যাঁ, তাই নাকি? তবে আর বলি কি, আনলাকি 13 নাম্বার কেবিনে তার এখন অতীত দিনের সুখের স্মৃতিতে ভাসছে। ভারী মজা তো। আপনার স্টিমার তো ছেড়ে দিচ্ছে, আপনি আবার এই সময় যাচ্ছেন কোথায়? এই সিগারেট নিয়ে আসছি। ও ঠিক আছে, জলদি আসুন সিগারেট দিয়ে। ও ইয়ে, এই যে ভাই শুনুন, কি যেন নাম আপনার বলেছেন? রশিদ। ও হ্যাঁ, আচ্ছা রাতে আজ খাবার ব্যবস্থা কি আছে আপনাদের? সম্ভবত মুরগির মাংস আর গরুর মাংস, মাছের মধ্যে রুই মাছ, কই মাছ আর ইলিশ মাছ, সাদা ভাত, পোলাও, যা খুশি খেতে পারেন। 9টার দিকে বেয়ারা যাবে রুমে রুমে। তবে স্যার, হ্যাঁ? প্রথম দিকে খেয়ে নেবেন, পরে আবার টান পড়ে যায়। ও আচ্ছা, ঠিক আছে। শিরিন, তোর সেই মেজো ভাইটি কোথায় রে এখন? আমেরিকায়। তোকে নিয়ে কি মজাটাই না হতো মেজো তোরা ভাইয়ের মিছি সঙ্গে। মিছি বাড়াবাড়ি করতি, তখন কি বা বুঝতাম বল? সেসব দিনের কথা মনে হলে এখন হাসি পায়। সেই দিনগুলি ছিল নির্মল আনন্দের রে। দাঁড়া, আমি দেখছি। এই যে, তুমি এসে গেছো। এসো, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। শিরিন। শিরিন? কে শিরিন? ওর হাজব্যান্ডের সঙ্গে তো তুমি এতক্ষণ ঝগড়া করলে কেবিন নিয়ে, আর এখন দেখা যাচ্ছে বেচারা আমার সবচেয়ে প্রিয় বান্ধবীর হাজবেন্ড। ও, প্রিয় বান্ধবীকে দূরে রেখে এসেই তো গোলমালটা বাঁধালেন তিনি।
সম্পর্কটা যদি আগেই প্রকাশ পেয়ে যেত তবে তো আর এত মজা পাওয়া যেত না। আপনি কি ব্যাপার শিরিন? ওকে দেখেই তুই হঠাৎ কথার মাঝখানে থেমে গেলি যে? তোমার বান্ধবী আমাকে দেখে লজ্জা পেয়েছেন। লজ্জা পাবার কি আছে শিরিন? আগে থেকে তোরা একজন আরেকজনকে চিনতি নাকি? না, কি হলো, তুমিও যে কথা বলছো না? আমি কথা বলবো না কেন? আচ্ছা হ্যাঁ, কি যেন নাম বললে তোমার বান্ধবী? শিরিন। শিরিন। মনে হয় যেন কোথায় দেখেছি, একবার নয় বহুবার, কিন্তু এখন আর মনে করতে পারছেন না, তাই না? যা, মনে করতে না পারলেই তো ভালো। তুই বল না শিরিন। যা মনে আসছে না তা স্মরণ করার বৃথা চেষ্টা কেন? এখন থেকে তোর বান্ধবী হিসেবে মনে রাখলেই চলবে। কিছুক্ষণের মধ্যেই আমি তোমাদের মধ্যে মিশে যাব। মনেই হবে না এই একটু আগেও আমরা একে অপরকে চিনতাম না, জানতাম না। মনে হবে যেন আমরা একে অপরে কতদিনের পরিচিত। চলুন আমরা সবাই মিলে ওই সামনের ডেকে গিয়ে বসি। নদীর মধ্যে সূর্য ডুবা দেখতে দারুণ লাগবে। হ্যাঁ, চলুন। আপনি কি কবিতা লেখেন? এরকম পরিবেশে থাকলে কবিই হয়ে যাব। আপনি কি বলেন? হিসাব মেলাতে এমনি আমার ভুল হয়ে যায়, কাব্যরসে তলিয়ে গেলে তো আর উঠে আসতে পারবো না। আচ্ছা, ব্যাংকে চাকরি করলে মানুষ কেমন কাঠখোট্টা হয়ে যায় নাকি রে? কই, তোর মানুষটিকে দেখে তো আর কাঠখোট্টা মনে হচ্ছে না। তর্কে কাজ নেই। তাতে আবার ফর্সা আকাশ মেঘে ঢেকে যেতে পারে। দেখবেন একটু ধৈর্য ধরে অপেক্ষা করলে আমরা জেনে ফেলতে পারবো কে কতটা কাঠখোট্টা আর কে কতটা রসি। ও হ্যাঁ, আমাদের কিন্তু কারো নাম জানা হয়নি। নাম না জেনে আবার গল্প করে আমি আরাম পাই না। ও ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এই ভদ্রলোকের নাম হলো রফিক আহমেদ। নিজেরটা কি উনার মধ্যে গোপন রাখবে? না না, আমি নাসরিন আহমেদ। আর আমার নাম কামাল আহমেদ, আর আমার এই মিসেস শিরিন আহমেদ। ও ভারী মজা তো, নামের শেষটা কিন্তু আমরা সবাই এক। আপনি কি এখনো এই চারজনের মধ্যে হতে নিজেকে আলাদা মনে করছেন? স্টিমার ছেড়ে দিল বুঝি? হ্যাঁ। আচ্ছা, আমরা কখন পৌঁছাবো? এই আগামীকাল সকাল 9টা-10টার আগে নয়। এত সময় লাগবে? খুলনা যেতে তো আরো সময় লাগবে। যাক, ওসব চিন্তা করে কোনো লাভ নেই। আপনার ব্র্যান্ড জানি না, আমার কাছে এইটা আছে, নিন। ধন্যবাদ, আমার অভ্যেস নেই ধূমপানে। হ্যাঁ, তাহলে আপনারাই হলেন দলে ভারী। এখন বলুন তো, একলা আমি অপকর্মটি করি কি করে? এদিকে ধোঁয়া পানির পিপাসা যে আমার প্রচন্ড। ঠিক আছে ঠিক আছে, ঘুষ দিন, আমরা আপনার অপকর্ম চেপে যাব। তোর তো সাহস কম না। কাকিমা আমার তোকে হাজতে পাঠাবে। বান্ধবী বলে খাতির করবে না কিন্তু, ভীষণ করালো। ওরে বাবা, থাক থাক, ক্ষমা চাইছি। ক্ষমা না হয় করলাম। এখন বলুন, কি পেলে তুষ্ট হবেন? দুষ্ট লোককে তুষ্ট করা আপনার কাজ নয়, সাজাই দিয়ে দিন। না ভাই, সে আমার সাধ্যের বাইরে। শেষে আমার আবার উল্টো সাজা হয়ে যাবে। যে মানুষের বান্ধবী এখন এখানে যা চাইবে তাই দিতে রাজি, না হলে শেষে বুঝেনি তো। তাহলে দিন, সব খোকা খুকিদের চুইংগাম দিন। সাক্ষী প্রমাণে সুপ্রমাণিত যে আমার মিসেস আর আপনার মিসেস একসময় সত্যি ঘনিষ্ঠ বান্ধবী ছিল। কিরিন, আমাকে উদ্ধার করো, চুইংগামের প্যাকেটটা বের করো। দেখছি। কিরি নাসরিন, তুই তো স্কুলে থাকতে কোনোদিনই চুইংগাম খেতিস না, বলতে দাঁত নষ্ট হয়ে যায়। কি ব্যাপার, আপনি শিখিয়েছেন বুঝি? তোমাকে কে শিখালো? আমি তো শিখাইনি। কে যে শিখালো মনে করতে পারছি না তো। ঠিক আছে, তাহলে ধরে নেই আমরা দু বান্ধবী একজনের কাছ থেকেই চুইংগাম খাওয়া শিখেছি। ধরে নেওয়ার প্রভিশন বীজগণিতে আছে। ধরে নেবার পরও শেষে দেখা যায় অঙ্ক মিলে গেছে, কিন্তু এক্ষেত্রে মিল হয়ে যাচ্ছে না। মিলবে কি শেষে? গোজামিল দিয়ে তো আমরা অনেক কিছুরই মিল করি, এক্ষেত্রেও না হয় তাই হলো। বেচারি শিরিন যখন কিছুতেই মনে করতে পারছে না, কি আর করা যায়। ঠিক আছে, তাই সই। দেখুন দেখুন, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। ওই এ সময় কেউ রবীন্দ্রসঙ্গীত গাইলে খুব ভালো লাগতো। সেই যে গানটা, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। এখানে আমরা আর বন পাবো কোথায় ভাই? যাচ্ছি তো নদীর উপর দিয়ে। তুমি থামো তো, বেরসিক লোক কোথাকার। আপনি গান না কামাল সাহেব, বেশ তো গানের গলা আপনার। এই নাসরিন, তুই গানা। স্কুলের ফাংশনে তো রবীন্দ্রসঙ্গীত একমাত্র তোর জন্যই শুনতাম আমরা। না রে, এখন সব ভুলে গেছি। ঠিক আছে, এক কাজ করলে কেমন হয়? কি কাজ বলুন শুনি?
আর আমারজন বলছে আমাদের কণ্ঠে গান উঠলে নাকি যাত্রী সব স্টিমার থেকে নদীতে ঝাঁপ দিবে বিরক্ত হয়ে। তাহলে দেখাই যাক। মুখ পানে চেয়ে দেখি, ভয় হয় নেই ফিরেছ কি ফেরো নাই, বুঝিব কেমনে মুখ পানে চেয়ে দেখি। আসন দিয়েছি পাতি, মালিকা রেখেছি গাঁথি, বিরামবিহীন তৃষা জলে কি নয়নে, ফিরেছ কি ফেরো নাই, বুঝিব কেমনে মুখ পানে চেয়ে দেখি। ভয় হয় মনে ফিরেছ কি ফিরো নাই, বুঝিব কেমন। ইউনিক ইউনিক। শুধু ইউনিক বললেই পার পাওয়া যাবে না, তবে কি করতে হবে? মাথা পেতে দণ্ড গ্রহণ করতে হবে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। কি দণ্ডাদেশ দেবেন হাকিম সাহেব? ভীষণ ভয় করছে কিন্তু। প্রত্যেককে একটা কিছু শোনাতে হবে। ও ঠিক আছে, দণ্ডাদেশ মাথায় তুলে নিলাম। সব শেষে গান শোনাবো একটা, কথা দিলাম। ও বাবা, এ যে দেখছি স্বভাব খুবই। নইলে কি কবিতা বের হয় এমন সুন্দর, রসে যদি ভরা না থাকে হৃদয় টইটুম্বুর। কাব্যরাশি ভেসে গেলে আসামিরা কিন্তু পালিয়ে যাবে হাকিম সাহেব। দেখছেন না কেমন শেয়ানা সবাই, চুপচাপ ফাঁকতালে আছেন আপনার শিরিন আর আমার সাহেব। ঠিক কথাই তো। বলুন আপনারা কে কি করবেন? আমরা শুধু শুনবো, শ্রোতারও তো দরকার আছে। কেউ শুধু বসে বসে আরাম করে শুনবে আর অন্যেরা কষ্ট করে শোনাবে, এ চলতে পারে না। তাহলে লটারি করি, লটারিতে যার ভাগ্যে যা উঠবে তাই তাকে করতে হবে। ঠিক আছে? গুড আইডিয়া। আমি তাহলে কাগজ কলম নিয়ে আসি, যাই। হ্যাঁ ঠিক আছে। এই সময় চা পেলে মন তো লাগতো না। আপনারা বসুন, আমি দেখছি। আমি বুঝতে পারছি না তোমার এই পার্সোনালিটি নিয়ে তুমি ম্যাজিস্ট্রেটগিরি করো কি করে। বাসায় তো দেখি বাবারে বাবা কত গম্ভীর লোক। এখন আমার ভাবতে অবাক লাগছে যে এত হালকা রসিকতায় মেতে উঠতে পারো তুমি। দেখেছো নাসরিনের হাজবেন্ডকে কত রেজাল্ট? কেন অন্যের বউয়ের সঙ্গে মাতামাতি করতে খুব মজা বুঝি? জানি তো, আসলে চেয়ে সুদের টাকার আনন্দ বেশি। ছি, কিসের সঙ্গে কিসের তুলনা। হ্যাঁ, বুঝতে পারছো না কেন? এতটা পথ যাবো, চুপচাপ থাকলে বোর লাগবে না? বেশ তো কেটে যাচ্ছে গল্প গুজব করে সবাই মিলে। কিছুক্ষণ পরই তো আমরা কে কোথায় চলে যাব যার যার মতো। দেখছো না, এই তোমার বান্ধবী নাসরিনও বেশ জলি মেয়ে। নাসরিনও বেশ জলি মেয়ে। শোনো, শুধু নাসরিন নয়, মিসেস নাসরিন। আর ও এখন মেয়ে নয়, মহিলা। পরস্ত্রীকে সঠিকভাবে দেখতে হয় এবং সম্মান করে কথা বলতে হয়। তোমার যে এত অধঃপতন হবে তা তো ভাবিনি। তাই তো বলি, যে লোকের মুখে কথা ফোটে না সে কিনা আজ এক কথায় গলা ছেড়ে রবীন্দ্রসঙ্গীত গাওয়া শুরু করে দিল। কি ব্যাপার তুমি? হ্যাঁ, না এসে পারলাম না, অন্য লোকের সামনে তো আর বলতে পারি না। কি? এই যে তুমি যা শুরু করেছো। কি শুরু করেছি? কি বলতে চাও তুমি? বলতে চাই সীমা ছাড়িয়ে যাওয়া ভালো না। কিসের সীমা ছাড়িয়ে গেছি আমি? হলেই বা বান্ধবীর হাজবেন্ড, তাকে তো তুমি আর আগে চিনতে না, আজই প্রথম পরিচয়। যেভাবে লাগাম ছাড়া কথাবার্তা হাসি তামাশা করছো তা ঠিক নয়। দেখো, এত হীনমন্যতায় ভুগলে মানসিক অশান্তি বাড়ে। এই যে তুমি শিরিনের সামনে ফ্রি হতে পারছো না, ওর সঙ্গে তোমার পূর্ব পরিচয় ছিল, দিব্যি চেপে গেলে, এটা কি ঠিক? কে বলেছে তোমাকে আমার সঙ্গে শিরিনের পূর্ব পরিচয় ছিল? কেউ বলেনি। তোমাদের দুজনের আচরণই তো স্পষ্ট। সবসময় লক্ষ্য করেছি এটাই তোমাদের স্বভাব। আমি যদি কোনো ব্যাপারে আপত্তি করেছি, বাধা দিতে চেয়েছি, তখনই তুমি অন্য একটা অপ্রাসঙ্গিক ব্যাপার টেনে এনে আমাকে নাস্তানাবোধ করার অপচেষ্টা করো। আমি কিছুতেই বুঝতে পারছি না আসল ব্যাপারটা তুমি এত জোর দিয়ে অস্বীকার করতে চাইছো কেন? এর মধ্যে কি রহস্য আছে? ঠিক আছে, রহস্য উদ্ঘাটন করো। আপনি গেলেন সাহেব চায়ের খোঁজে, আর তিনি কাগজ কলমের। কেউ ফিরছেন না দেখে আমরা তো চিনতে পড়ে গিয়েছিলাম। কি হলো? হারানো বিজ্ঞপ্তি দিতে হবে নাকি আবার? চিন্তার কারণ তো এখন একটু বাড়লো মনে হচ্ছে। দুজনে গিয়ে একজন ফিরলো, আরেকজন ফিরলোই না। না মানে ওর নাকি খারাপ লাগছে। স্টিমার জার্নি এই প্রথম তো। নদীপথে আমারও এই প্রথম জার্নি। সবার তো আর সব কিছু সহ্য হয় না।
ও, আমার বুঝি সহ্য শক্তি খুব বেশি না? আপনি তো বলবেনই। এই চা নিয়ে এসেছিস? বেশ। এই ছেলে 3 কাপ চা এখানে দিয়ে যা, আর 1 কাপ 13 নম্বর কেবিনে দিয়ে আয়। না, যা। চা থাকে এখানে, আমি গিয়ে ডেকে নিয়ে আসছি নাসরিনকে। আচ্ছা, আপনাদের বিয়ের কতদিন? 3 বছর চলছে। আর আপনাদের? আমাদেরও তেমনি হবে। ফুরফুরে জীবন কাটাচ্ছেন তো দুজনে। আর কারো আগমনের কথা ভাবছেন কি? প্লিজ এই প্রসঙ্গটা নাসরিনের সামনে উঠাবেন না, ও সহ্য করতে পারবে না। কেন, কি হয়েছে? না মানে, সে বড় দুঃখের কাহিনী। আমাদের একটা ছেলে হয়েছিল, বাঁচেনি। কি ব্যাপার? এই, তোমরা তো সিরিয়াস হয়ে কোন বিষয়ে আলাপ করছো? আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে নাকি? মাথা খারাপ হয়েছে আমাদের। ষড়যন্ত্র করতে যাবো তোমাদের বিরুদ্ধে? শেষে কিনা নিজেরাই উল্টো আটকে পড়ি কুটিল চালের জালে। এই নাও, জলদি চা নাও। তোমাদের জন্য অপেক্ষা করতে করতে ঠান্ডা হয়ে গেল বোধ করি। আমরা এখন কোথায় এলাম? এই জায়গাটার নাম কি? কি জানি, আপনি বলতে পারেন কামাল সাহেব? ভারী মজা তো। এ দেখছি এক অন্ধ পথের সন্ধান চায় আরেক অন্ধের কাছে। তাহলে তো আমরা সবাই অন্ধ, এ পথে সবাই নতুন। পথের সন্ধান ঠিকই মিলবে, অন্ধকে আর পথ চলে না। হ্যাঁ, সাদা ছড়ি বা কোনো গাইড সাথে নিয়ে। ঠিক আছে, গাইড একটাকে ধরে নিয়ে আসি আমি। সামনে কিছুই দেখা যাচ্ছে না, এ কি অন্ধকার। আকাশে যে মেঘ করেছে, এই ঝড় বৃষ্টি হবে না তো? ঝড় বৃষ্টি হলে ভালোই লাগবে না? এই, এরকম আলোচনা কথা বলো না তো। ঝড় বৃষ্টির মধ্যে নদীতে ডুবে মরি আর কি। না না, এত ভয়ের কিছু নেই। চলুন না, আমরা সবাই কেবিনে গিয়ে বসি। চলো। হ্যাঁ, তাই ভালো। এই আমি দেখি দাঁড়া, দাঁড়া। দেখি দেখি কি উঠেছে লটারিতে। দেখি না, দাঁড়া। মিসেস শিরিন অভিনয় করে দেখাবো। আর তোমার? আমার? হ্যাঁ। আমাকে গল্প বলতে হবে। খুব ভালো হয়েছে। এই না না, আমি অভিনয় জানি না। নিজের সত্যরূপ গোপন রেখে অন্যেরটা অভিনয় করে দেখানো, দেখ ঠিক আছে, ভালো লাগে না। অন্যেরটা যদি নকল করে দেখাতে ভালো না লাগে, নিজের জীবনেরই কোনো ঘটনা অভিনয় করে দেখা। আমার জীবনে তেমন কোনো ঘটনা নেই। ঘটনাবিহীন কি আর কারো জীবন আছে? তোমার মতো খারাপ মানুষ তো আর সবাই নয়। মানুষের জীবনে শুধু খারাপ ঘটনাই থাকে তা তো নয় রে শিরিন। পথ চলতে চলতে কত ঘটনাই তো ঘটে। এই যেমন ধর, পথ চলতে চলতে হঠাৎ করে নিজেদের লোকজনের সামনে এমন কারোর সঙ্গে দেখা হয়ে গেল যার সঙ্গে কথা না বলেও থাকা যায় না, আবার কথা বললেও বিপদ। দারুণ সিচুয়েশনের কথা বলেছেন তো। এমন অভিজ্ঞতা আছে নাকি তোর? এই স্টিমারে আজকে আমি একজনকে তেমন সিচুয়েশনে দেখেছি। দেখুন, এটা কিন্তু ভালো নয়। কোনটা? এই যে অসতর্ক মুহূর্তে কাকে কিভাবে দেখেছেন সেটা প্রকাশ করে দেয়া। নারী নাসরিন, তুই বলে যা, একটু দেখা না অভিনয় করে। না, লটারিতে অভিনয় উঠেছে তোমার, তুমি অভিনয় করবে। না, যার এত বেশি শখ সেই দেখাবে। কি হলো, চুপ করে আছো কেন? দেখাও দেখি কতটা পারো। ঠিক আছে ঠিক আছে, আমার ঘাট হয়েছে, আমি আর কোনো কথা বলবো না। আরে নাসরিন, এই তুই যে রাগারাগি শুরু করে দিলি, যা। না, রাগারাগি করতে যাব কেন? তিনার তো আবার রাগ একটু বেশি। আচ্ছা, কি কাণ্ড, আমরা তো বেশ হাসি তামাশা করে গল্প করছিলাম, আপনি তো প্রথম রাগ করে উঠলেন। গোলমাল তো বাদালে তুমি। রাগারাগির অপবাদ উঠেছিল আমার বিরুদ্ধে, এখন দেখছি দলে আমি একা নই। সবাই মিলে আমাকে বুঝি একা ফেলতে চাচ্ছেন? ভয় পাচ্ছেন কেন? মনে নেই কবিগুরুর সে বিখ্যাত গানটা? যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। কিরে, থামলি কেন? শুরু এই করে গানা। দিলাম আমি, আর যিনি একাকিত্ব বোধ করছেন তিনি শেষ করবেন। ঠিক বলেছিস, নাও গাও দেখি, আমরা শুনি। হ্যাঁ, দুজন মহিলা বললে তো আর কথা ফেলতে পারি নে। কি বলেন রফিক সাহেব? হ্যাঁ নিশ্চয়ই, আর দেরি করলেই তো জরিমানা হবে। ঠিক আছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। অপূর্ব, আপনি এত ভালো গান। কিরে শিরিন, খুব বুঝি গান শুনিস? শুনেছি রবীন্দ্রনাথ নাকি অনেক গান লিখেছেন পদ্মা নদীতে এসে, আর আমার সাহেব পদ্মা নদীতে এসে রবীন্দ্রসঙ্গীতের শিল্পী হয়ে উঠেছেন। বুঝতে পারছি না ভাই, এ কিসের গুণে? যত যাই বলা হোক,
আমি কিন্তু লটারির কথা ভুলি নাই। আমরাও ভুলিনি, তখনই বলবেন যদি গল্প না শোনায়। হ্যাঁ, এবার শিরিনের পালা। না বাবা, আমি বাবু কিচ্ছু করছি না। দেখ শিরিন, তুই কিন্তু ভারী অন্যায় করছিস। তুই কামাল সাহেবকে ছোট করে দিচ্ছিস করে। এই যে আমি মিসেস রফিক গান শোনালাম আর তুই মিসেস কামাল কিছুই করবি না, এটা বুঝি মিস্টার কামালের প্রেস্টিজ লাগছে না? এরই মধ্যে দেখছি খুব ফিলিংস এসে গেছে আমার সাহেবের জন্য। এটা কিন্তু আপত্তিকর। আমার জন তোর জনের চেয়ে কম কি সে শুনি? আছি ভাই কাছাকাছি, যাই নাই বিদেশে, দেখুন না এসে হলো কম বেশি বড় জোর 19-20। ওরে আরে আরে, আপনি তো দেখছি স্বভাব কবি। এই প্রতিভাটা তো জানা ছিল না। ছিল ছিল, অনেক কিছুই ছিল, খালি হাইটটা কম বলে লোকে দেখতে পেল না। শুনলেন তো। আচ্ছা, আপনাদের ইয়ে করে বিয়ে নাকি? না, বিয়ে করে ইয়ে হয়েছে। তা আপনাদেরটা বলুন না। আমি আর কি বলবো, জিজ্ঞেস করুন না আমার ইয়েকে। কিরে মুচকি মুচকি হাসছিস যে বড়, বল না কতদিন নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিলি? 7 জন্মে চিন্তামি না, কোথার থেকে হঠাৎ এসে বাবাকে পটিয়ে ফেললো, আর বাবাও কথায় ভুলে বাস রাজি হয়ে গেলেন। ও, তুই তাহলে রাজি ছিলি না? এ তো ভারী অন্যায়। নারী জাতির উপর এরকম জুলুমের প্রতিবাদ গড়ে তোলা উচিত। কথাবার্তায় কিন্তু বেশ গল্প আছে মনে হচ্ছে। বলুন না শুনি আপনাদের বিয়ের কাহিনীটা। কেন? আপনি আমার বিয়ের কাহিনী শুনবার কি? আপনাকে কেন বলবো? কি ব্যাপার, তুমি রাগ হচ্ছ কেন হঠাৎ করে রফিক সাহেবের উপর? ও সরি। রফিক সাহেব, আপনি এবার ভাই শুরু করুন। হ্যাঁ, আমাকে তো গল্প বলতে হবে না। আচ্ছা ইয়ে, ভালো কথা, কিসের গল্প বলবো? ভূতের? না 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 না, রাতের বেলা ভূতের গল্প শুনতে পারবো না, ভয় করবে। প্রেমের গল্পই বলুন। জীবনে প্রেম টেম করেননি বুঝি? সে সময় আর পেলাম কই বলুন, তার আগেই তো উড়ে এসে জুড়ে বসলো। এই জীবন তো কাটলো পাহাড়ের মধ্যে। দারুণ বলেছে। ওসব ঘটে তো স্কুল জীবনে, কলেজ জীবনে। সেসবের ঘটনা বলুন না। আহা, চেপে যাচ্ছেন কেন? তোমার বুঝি সেই সময়ের অনেক ঘটনা আছে? কম বেশি আছে বই কি, তবে সে সবই তো স্মৃতি এখন। হ্যাঁ, প্রত্যেক মানুষের জীবনেই সুখ দুঃখ হাসি কান্না কিছু না কিছু স্মৃতি থাকে। মিসেস নাসরিন, শুনছেন তো? আমার শুনে কাজ নেই। স্মৃতি শুধু নিজেকে কষ্ট দেয়, অন্যের এতে কিছু যায় আসে না। আরে এতে সাইড এফেক্ট আছে না? সাইড এফেক্ট আমাকে আক্রান্ত করতে পারবে না কামাল সাহেব, আমি অত দুর্বল নই। আচ্ছা, তোমরা কথার মাঝখানে কথা বললে গল্প তো জমবে না। আমাদের এ কথা তো ফালতু নয়, গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কথার পিঠে কথা বলছি মাত্র। গল্প তো শুরুই হয়নি এখনো, কেবল ভূমিকা চলছে। হ্যাঁ বলুন, এই কিভাবে সুখের জীবন দুঃখের স্মৃতিতে পরিণত হয়? না মানে ওই চাপের মুখে ছেলেমেয়েরা নিজেদের আর শক্ত রাখতে পারে না। মানে ছেলে মেয়েদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে আমাদের দেশের মুরব্বীরা বড় নিষ্ঠুর। তারা তো ছেলে মেয়েদের মঙ্গলই চায়। হ্যাঁ, তা হয়তো চায়, তবে নিজেদের মতের একটু হেরফের করতে চায় না, বরং নিজেদের ইচ্ছে ছেলে মেয়েদের ঘাড়ে চাপানোর জন্য যে কোনো ষড়যন্ত্র করতে দ্বিধা করে না। ধ্যাৎ, এ তোমার বেশি বেশি কথা। ঠিক আছে, যাক এবার আসল গল্পে আসা যাক। মানে ঘটনা হলো কি, এক পাড়ায় পাশাপাশি বাসায় কলেজে যাওয়া আসার বয়সী দুটো ছেলে মেয়ে থাকতো। যার যার বারান্দায় দাঁড়ালেই একে অপরের চোখে চোখে হয়ে যেত। সে তো অনেকই হয় এমন। কেবল না দেখা করালেন, এখনো তো হৃদয়ে হৃদয়ে জোড়া লাগেনি। হ্যাঁ, মানে দূর থেকে তারা দুজনে দুজনকে দেখতো, মুচকি মুচকি হাসতো, চোখে চোখে কথা বলতো। এমনি করে তারা দূরে থাকলেও তাদের মন কিন্তু কাছাকাছি এলো, হৃদয়ে ভালোবাসার জন্ম নিল। এর মধ্যে একদিন দেখা গেল মেয়েটি আছে ঠিকই, কিন্তু ছেলেটি তাকে আর আগের মতো দেখতে পাচ্ছে না। কেন কেন? বাউন্ডারি ওয়াল 1.5 হাত উঁচু হয়ে গিয়েছে। এ ভারী অন্যায়। ভালোই হয়েছিল। এখন তো বলবেই, পড়তে এমন অবস্থায়। তুই পড়েছিলি বুঝি? ওরা কি কখনো সামনাসামনি আসতে পেরেছিল? হ্যাঁ হ্যাঁ, ওদেরই পাশের বাড়ির আর একটা বিয়ের উৎসবে, মানে খুব হাসি খুশি আর মজার মধ্য দিয়ে ওরা প্রথম কথা বললো। কিরকম? ছাদে গিয়ে দুজনে ভালোবাসার জন্য আবেগে কাঁদলো, খুশিতে হাসলো। ছেলেটি বলল, তোমাকে ছাড়া আমি বাঁচব না। আর মেয়েটি বলল, আমি যা সহ্য করতে পারছি না। ছেলেটি মেয়েটিকে আশ্বস্ত করলো। ওরা তখন আনন্দে আত্মহারা, খুশি আর ধরে না। দুজনেই মনের কথাটা বলতে পেরেছে একে অপরের কাছে। এখন ওরা কি করবে সেই সলা পরামর্শে বসলো। এমনি করে কেটে গেল অনেক সময়। এক সময় আবার ওদের মন খারাপ হয়ে গেল। কেন কেন এত তাড়াতাড়ি মন খারাপ হয়ে গেল কেন? বিদায়ের পালা এসে গেল যে, যার যার বাসায় ফিরে যেতে হবে না। ফিরে যাওয়াটা তো খুব স্বাভাবিক, চট করে তো আর কিছু হয় না। তুমি এখন বুঝলেও ওরা কিন্তু তখন বুঝেনি। তার মানে কি করলো ওরা?
মেয়েটি বায়না ধরল সে আর ফিরে যাবে না, কান্না জোরে দিল। আর ছেলেটি? ও বেচারা ফেল ফেল করে মেয়েটির দিকে তাকাচ্ছে আর সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কি করবে কিছু স্থির করতে পারছে না। তবে হ্যাঁ, মেয়েদের মাথায় এমনি খালি গমের ভুসি থাকলেও সমস্যার সময় কিন্তু তারা যা হোক একটা সিদ্ধান্ত দিয়ে ফেলতে পারে। এই দেখো দেখো, তোমার ওই কথাটা উদ্র করো। কোন কথাটা? ওই যে বললে মেয়েদের মাথায় খালি গমের ভুসি। ঠিক আছে ঠিক আছে, এই প্রসঙ্গ পরে আলোচনা করব। আপনি বলুন, তারপর ওরা কি করলো? মানে প্রথমে সিদ্ধান্ত নিল দুজনে পালাবে। ছেলেটি একটু চিন্তা করে বলল কোথায় যাবে, দুপক্ষের মা বাবাই তো তাদেরকে খুঁজে বের করবেই। ছেলেটা তো দেখছে একটা ভীরু কাপুরুষ। এসব কাপুরুষদের কথা শুনতেও আমার ঘেন্না করে। আরে শিরিন, উঠে গেলে যে, শোন না, যাক যাক, ওকে যেতে দিন, আমরাই শুনি। বলুন আপনি, তারপর কি হলো? তারপরে মেয়েটি বলল এখন কাজী অফিসে গিয়ে দুজনে বিয়ে করে যার যার বাড়িতে ফিরে যাব, তারপরে ধরুন গিয়ে আস্তে আস্তে ঘটনাটা প্রকাশ করবে। ছেলেটিও ভাবলো এছাড়া আর কোনো উপায় নেই, সেও রাজি হয়ে গেল। এখানেই শেষ? শেষ হলে হয়তো ভালো হতো। তার মানে শেষ পর্যন্ত ওদের মিল হলো না? না। তুমি এত সব জানলে কি করে? নাকি নিজের জীবনের ঘটনাটাই বললে এতক্ষণ? মেয়েদের নিয়ে এই হলো এক সমস্যা, বুঝলেন কামাল সাহেব, খালি খালি সন্দেহ করবে। আরে গল্প যে গল্পই, তাও বিশ্বাসই করবে না। কটা বাজে? ও মা, রাত 2টো। আমার ভীষণ ঘুম পাচ্ছে। চলো তবে কেবিনে যাই, ঘুমাই গিয়ে। কি বলেন কামাল সাহেব? হ্যাঁ, আপনারা জান, আমি আসছি। কি জানি, রফিক সাহেব কি সত্যি সত্যি তার নিজের জীবনের কাহিনী বলে গেল? তো ও যখন কথা বলছিল সেদিন একেবারেই সহ্য করতে পারছিল না কেন? কেমন মিলে যাচ্ছে। এই শিরিন, একলা দাঁড়িয়ে কি ভাবছো? চলো কেবিনে ঘুমিয়ে নেবো কিছুক্ষণ। না, তুমি ঘুমো গিয়ে, আমার ঘুম পাচ্ছে না। শিরিন, কে? ও, তুমি? কেমন আছো? তা দিয়ে তোমার কি দরকার? লজ্জা করে না আবার আমার সামনে আসতে? ছি ছি, তুমি এত জঘন্য, এত নীচ, আমার ভালোবাসাকে এত অবহেলা। এভাবে গল্প বানাতে তোমার একটুও বাঁধলো না? তোমার কি বিবেক বলে কিচ্ছু নেই? খুব তো আছো সুখে, সুন্দরী বউ পেয়েছো, সেসব দিনের কথা নিয়ে হাসি তামাশা করছো। কেন কেন ছেলেটি আর মেয়েটি কেন? নাম বললেই পারতে। তুমি আমাকে ভুল বুঝতে পারো, কিন্তু না না, তোমাকে আমি ভুল বুঝবো কেন? তুমি একজন মহাপুরুষ, একজন চমৎকার গল্পকার, তোমাকে ভুল বুঝবো কেন? প্লিজ তুমি এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও, প্লিজ প্লিজ। শিরিন, শিরিন, এভাবে নাম ধরে ডেকো না আমাকে। আমি এখন অন্যের স্ত্রী, আমাকে নাম ধরে ডাকবার কি অধিকার আছে তোমার? তোমার আমার ভালোবাসার অধিকার? না না, সময় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেসবও চলে গেছে। যা কি বলি স্মৃতি, যা ধরা যায় না, যা শুধু কষ্ট বাড়ায়, তা আমি আর মনে রাখতে চাই না। কিসের জন্য মনে রাখবো? কার জন্য মনে রাখবো? আজকে তোমাকে যতটা সুখী দেখলাম, যতটা হাসি খুশি দেখলাম, তারপরেও কি মৃত অতীতকে মনে করে আমাকে কষ্ট পেতে বলো? শিরিন, তুমি আমার বাইরের সুখ, বাইরের হাসি খুশিটাই দেখলে। ভেতরটা যদি দেখতে, তাহলে এমন করে বলতে পারতে না। রফিক, রফিক, এত কষ্ট আমার আর সহ্য হয় না। আমরা কি এমন অন্যায় করেছিলাম যার জন্য সারা জীবন দুঃখ পেতে হবে, যন্ত্রণা ভোগ করতে হবে? তুমি কিছু মনে করো না, প্লিজ এখন যাও। আমি কি কোনো অসুবিধা সৃষ্টি করেছি? বিশ্বাস করো, সেই দিনের পর থেকে আজই বোধ হয় আমার একটু ভালো লাগছে। কিছু হবে না, এই আর একটু থাকি, তারপরে চলে যাব। থাকো, কিন্তু ওদের মনে যদি একবার সন্দেহ ঢুকে যায়, ওরা ঘুমিয়েছে, যে কোনো মুহূর্তে ঘুম ভেঙে যাবে। তাতে কি হবে? আমরা তো এখানে দাঁড়িয়েই আছি,
অনেক কিছু হতে পারে। আমরা মেয়েরা চোখ দেখলে অনেক কিছু বুঝতে পারি। নাসরিন আমাদের স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেনি। ওর মনে একটা সন্দেহের বীজ ঢুকে আছে। দেখছো না কেমন করে কথা বলছিল? ও একটু অমনি। আমি ওকে জানি। হঠাৎ ঘুম থেকে উঠে তোমাকে আমাকে এভাবে গল্প করতে দেখে, তবে নাসরিন তা সহ্য করবে না। ঝামেলা একটা বাঁধাবে, তাতে করে দুটো সংসারে আগুন ধরবে। এমনিতে কি আগুন জ্বলছে না? সে তো কেউ দেখতে পাচ্ছে না, আমরাই শুধু পুড়ে মরছি। অন্য কারো গায়ে তো লাগছে না। তুমি অনেক কথা শিখেছো শিরিন। সেদিনের চেয়ে আজ আমি অনেক বেশি বুঝি, অনেক বেশি হিসাব করে চলতে শিখেছি। বুঝতে পারছি। সেদিন আমি তোমাকে এক ঝলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা জানালার পাশে দাঁড়িয়ে থাকতাম, চেয়ে থাকতাম আমাদের বাসার সামনের পথটার দিকে, কখন তুমি বাইরে থেকে ফিরবে কিংবা বাইরে বেরোবে। তোমাদের পাড়ায় এসে প্রথম যেদিন তোমাকে দেখলাম, তারপর থেকে আমি আর দু চোখ এক করতে পারিনি শিরিন। শুধু চেয়ে থেকেছি, তোমাকে খুঁজেছে সারাক্ষণ এই দুটি চোখ। তোমার আমার সে চেয়ে থাকার মধ্যে সুখের স্বপ্ন ছিল, সুন্দর ভবিষ্যৎ ছিল। সে স্বপ্ন এখন ভেঙে গেছে। এখন এখন তোমার দিকে তাকানো আমার পাপ। আমি বড় স্ত্রী রফিক। আমার চোখ এখন শুধু আমার স্বামীকে দেখতে সীমাবদ্ধ। আমি আমি তোমাকে ভুলে গিয়েছি। সে তুমি যতই বলো, আজ তোমাকে প্রথম দেখে বুঝতে পেরেছি আমাকে আমাকে তুমি ভুলে যাওনি। অস্বীকার করবো না, অস্বীকার করবো না। তুমি আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছ, তুমি আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছ সারাক্ষণ। তোমাকে আমি মুহূর্তের জন্য ভুলতে পারি না। কেন ভুলতে পারি না? কেন বলতে পারো? তোমার জন্য, শুধু তোমার জন্য একদিনও আমি আমার স্বামীর সঙ্গে স্বাভাবিক হতে পারিনি। ও বেচারার কি দোষ? সে তার স্ত্রীকে কোনোদিন স্ত্রীর মতো করে পেল না। সে ডেকে যায়, আমি শুনতে পাই না। ভেসে আসে তোমার কণ্ঠস্বর। সে আমার সামনে এসে দাঁড়ায়, আমি দেখতে পাই তোমাকে। উচ্ছ্বাসে আবেগে জড়িয়ে ধরতে যায়, দেখি তুমি নেই। আমার সমস্ত আবেগ, সমস্ত উচ্ছ্বাস থেমে যায়। লোকটা হোঁচট খায়, ফ্যাল ফ্যাল করে তাকায়। নিজেকে তখন এত অপরাধী বলে মনে হয়। একজন নির্দোষ নিরপরাধ লোক কষ্ট পায় আমারই কারণে। রাতের পর রাত, দিনের পর দিন আমার চোখের সামনে। আমি কিচ্ছু করতে পারি না রফিক। এমন তো হওয়া উচিত নয়। তুমি আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। আমার স্বামীকে সুখী করতে যাও। নিজে পাওনি বলে অন্য কেউ পেতে দেবে না, তা কেন? কেন কেন তা আমিও জানি না। তুমি তো তোমার কষ্টের কথাই বললে শিরিন, কিন্তু কিন্তু আমার কষ্টের কথা আমি কাকে বলবো? আমাকে বলো। না, থাক, সেসব আর বলতে চাই না তোমাকে। নাসরিন যখন তোমার বান্ধবী, সুযোগ হলে কোনোদিন ওর মুখ থেকেই শুনে নিও। রফিক, নাসরিন খুব ভালো মেয়ে, ওকে তুমি কষ্ট দিও না। আমি তো কাউকে কষ্ট দিতে চাইনি শিরিন। সবই সবই আমাদের ভাগ্যের লিখন। ভাগ্য না ছাই। তা নয় তো কি? অন্য সব কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু তুমি তো নিজেই বললে নাসরিন বড় ভালো মেয়ে, আমার হাতে পড়েছে বলে বেচারা সুখ পেল না জীবনে। তুমি ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করো না? হয়ে যায়। না না, বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করাটা খুব অন্যায়। চলো না, আমরা আমরা আবার একটা রিস্ক নেই। ছি, পাগল হয়েছ? তাই কি হয় কখনো? নাসরিন আর কামাল দুজনে কিন্তু খুব হাসি খুশি। মনে হয় ওরা দুজনে এক সংসারে হলে খুব সুখী হতো। ইয়ে, তোমরা ইস্যু টিস্যু নিচ্ছ না কেন? তোমরাই বা নিচ্ছ না কেন? আমরা চাচ্ছি, তবে হচ্ছে না। আমাদের এরই মধ্যে একটা ছেলে হয়েছিল, বাঁচেনি। ডাক্তার বলেছে নাসরিন আর আমার মধ্যে যে সন্তান আসবে তা বাঁচবে না। আমাদের রক্তে নাকি কি গন্ডগোল আছে।
জানো কামাল, প্রথম দেখে না তোমাকে আমার খুব বোকা বোকা মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল লোকটা বেশি বেশি কথা বলে, কোনো পার্সোনালিটি নেই। আর এখন কি মনে হচ্ছে? এখন কি মনে হচ্ছে বলবো? হ্যাঁ বলো। তুমি একটা আমি একটা কি? তুমি একটা প্যাঁচার বাপ। এই সেরেছে, উঠে গেছেন আমাদের পেঁচু মিয়া। এই খবরদার, কি? ভালো হবে না কিন্তু আমার ছেলের নাম বিকৃত করলে। ওর নাম হলো গিয়ে পিয়ার আহমেদ, কামাল আহমেদের ছেলে পিয়ার আহমেদ। থাক থাক, কাঁদে না সোনা। জাদু আমার, লক্ষ্মী আমার, সোনা আমার। বলে কি না আমার ছেলে, ছেলে যেন তার একলার। এতই যখন আদর, তাহলে কাঁদলে কোলে নাও না কেন, কান্না থামাও না কেন, খালি মুখে মুখে। ইস, আজও দেরি হয়ে গেল। আচ্ছা, এত যে অফিস অফিস করো, সত্যি করে বলো তো, তুমি চাকরি করো কার জন্যে? কেন? তোমার জন্য আর তোমার ছেলের জন্য। হয়েছে হয়েছে, আর লেকচার লাগবে না। রোজ রোজ লেকচার শুনতে শুনতে আমার কানটা একেবারে ঝালাপালা হয়ে গেল। নাস্তা রেডি করে রেখেছি, এখন খেয়ে গেলেই হয়। আর শোনো, আজ ফেরার পথে কয়েকটা জিনিস নিয়ে আসবে। কি জিনিস বলো? একটা চুষনি আর একটা ঝুমঝুমি। ভুলে যেও না জানো, মনে থাকবে তো? ঠিক আছে, না হলে লিখে নাও, তোমার যা ভুলো মন। টুকরোর জন্য এগুলো কিন্তু আনতেই হবে। টুকরো টুকরো একটা নাম হলো। না, না হোক, তোমার তাতে কি? ও আমার জানের টুকরা, আমার কলিজার টুকরা। কিরে সোনামণি, ঠিক না? এই দেখো দেখো, এখনই কেমন সাড়া দিতে চায়। তাই তো। কিরে বেটা, আমি তাহলে অফিসে যাই। হ্যাঁ, টিট টিট। এসো, দরজাটা টেনে দিয়ে যেও, আমি বন্ধ করবো পরে। আহা, এই কি অমন করে কি দেখছো? আচ্ছা, এই কি আর হয়েছে আহমেদ? হয়েছে হয়েছে, যাও তো, আর আদর আচ্ছা দেখাতে যাচ্ছি হবে না। যাচ্ছি। যাও। কি অদ্ভুত স্বপ্ন দেখলাম। রফিক কোথায়? কামাল সাহেব তো ওই শুয়ে আছেন। ছি 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 ছি, কি লজ্জা লাগছে। এ কি, আবার আমার দিকে মুখ ফিরে শুলো। লোকটা ঘুমিয়ে না জেগে? ঘুমিয়ে তো মনে হচ্ছে। কি জানি, দেখি তো কথা বলে। এই যে শুনছেন, আচ্ছা বলুন তো, আমরা এখন কোথায়? না, কথা বলছে না, মনে হয় ঘুমিয়ে আছে। আশ্চর্য, মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে এমন স্বপ্ন দেখতে পারে? এই যে শুনছেন? কে? আপনি কিছু বলছেন? কি ব্যাপার, ভয় পেয়ে গেলেন যে? ও কিছু না, হঠাৎ ঘুম ভেঙে গেল কি না। আপনি ঘুমিয়ে নিতে পারতেন। আমি তো ঘুমিয়েছিলাম, এই তো এক্ষুনি ঘুম ভাঙলো। কি হলো, অমন করে আমার দিকে তাকিয়ে কি দেখছেন? আপনি কি স্বপ্নটা আপনি দেখছিলেন নাকি? হ্যাঁ, একটা স্বপ্ন দেখেছিলাম, খুব আজব স্বপ্ন, যা কখনো সম্ভব নয়। বলুন না, কি স্বপ্ন দেখছিলেন? না থাক। জানেন, আমিও একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। কি দেখেছেন? অনেক কিছু, খুব সুন্দর, আমার মনের মতো সব। কোনো কোনো মানুষজন? হ্যাঁ আপনার পরিচিত? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো, স্বপ্ন কি কখনো সত্যি হতে পারে? মাঝে মাঝে হয় বই কি। কিন্তু এই স্বপ্ন তো কখনো সত্যি হওয়া সম্ভব নয়। আপনি না বলে বুঝবো কি করে? স্বপ্ন দেখেছেন আপনি একা একা। না, আমি ঠিক একা একা নই, মানে আমি ঠিক ভাবতে পারছি না এমন স্বপ্ন আমি কেন দেখলাম। অনেকেই বলে স্বপ্ন হয় গিয়ে মানুষের জেগে থাকা সময়ের কল্পনার চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ। না না না, এমনটি তো আমি কখনো চিন্তা করিনি। আপনি করেননি, আপনার মন করেছে হয়তো। মানুষের অবচেতন মন কখন কি চিন্তা ভাবনা করে তাকে টের পাওয়া যায়? যায় না। কি জানি, হবে হয়তো। আচ্ছা, আপনি কি স্বপ্ন দেখছিলেন বলুন না। হ্যাঁ,
আর কাউকে না বললেও আপনাকে বলা যায়, কারণ স্বপ্নের ভিতরে ছিলেন আপনি। আমি? আপনার স্বপ্নের ভিতরে আমি ছিলাম? হ্যাঁ, জানেন আরও একজন ছিল, খুব ছোট, খুব সুন্দর পাখির পালকের মতো নরম তার শরীর, যার জন্য অধীর আগ্রহ আপনার আমার। আমিও তো ঠিক এমনি একটা স্বপ্ন দেখেছিলাম। কি বলছেন? হ্যাঁ। আপনিও এমন স্বপ্ন দেখেছিলেন? হ্যাঁ। অবাক কাণ্ড, আপনার আমার স্বপ্নের ভিতরে এত মিল হলো কেন? তাহলে কি আমাদের অবচেতন মন এমনই আকাশ কুসুম ভাবছিল? আচ্ছা আচ্ছা, শিরিন কোথায়? সামনে হয়তো আছে কোথাও। রফিক কোথায় গেল? আচ্ছা দেখুন তো লোকটার কাণ্ড কেন, আমাকে এখানে একলা ফেলে রেখে কোথায় গিয়ে বসে আছে। তাতে কি হয়েছে? এত ভয় পাচ্ছেন কেন? আমার উপর আস্থা রাখতে পারছেন না? ছি, কি যে বলেন, আস্থা রাখতে পারবো না কেন? আপনার মতো মানুষের উপর সব সময় সব অবস্থাতেই ভরসা করা চলে। এতক্ষণ কিন্তু আপনি আমাকে তুমি তুমি বলেছিলেন। সে তো স্বপ্নে বলেছিলাম, বাস্তবে কি তা পারি না পারা উচিত? উচিত হয়তো না, কিন্তু কিন্তু পারলে বোধহয় সুখ পেতাম, যা স্বপ্নে দেখলাম ঘুমের মধ্যে। জেগে তার ছিটে ফোটাও যদি পাই, তবে সেই তো অনেক। অন্তত এখন তো নিজেকে সুখী মনে করতে পারবো। কিছুক্ষণই সুখ দিয়ে তো আর সারা জীবন চলে না। তা চলবে না ঠিকই, কিন্তু সারা জীবনে এই সুখটুকুর কথা মনে থাকবে। একে আমার জন্য খুব কম পাওয়া বলবে তুমি? কি হলো, কথা বলছো না কেন? চুপ করে আছে যে? কি বলবো, আমি যে কিছুই বলতে পারছি না, কিছুই ভাবতে পারছি না। আমার বড় কষ্ট হচ্ছে, ভীষণ দুঃখ হচ্ছে। তুমি আমার হলে না কেন? যাকে নিয়ে সুখের স্বপ্ন দেখি, যে আমার কল্পনায় মিশে যায়, যাকে আমার ভালো লাগে, যাকে প্রাণ ভরে ভালোবাসতে ইচ্ছে করে, সে আমার নয়, সে অন্যের। তার সঙ্গে চলতি পথে হঠাৎ যদি দেখা হয়েও যায়, কিছুক্ষণ পর সে চলে যায় অন্য মানুষের হাত ধরে, আমিও চলে যাই অন্যদিকে। দুজনের স্বপ্ন, দুজনের আশা আকাঙ্ক্ষা যদি এক হয়, কেন গন্তব্য এক নয়? কেন কামাল, কেন এমন হয় বলতে পারো? সে যদি বলতে পারতাম, তাহলে আর এমন হতে দিতাম না। এই কেবিনে কারা যেন পিরোজপুর যাবেন, তৈরি হয়ে নিন। ভোলারহাট এসে গেছে, এখানেই নামতে হবে। এই যে নাসরিন, তুমি তো নাস্তা রাস্তা খেলে না কিছু? খাবো কি করে, তোমারই তো পাত্তা নেই। আচ্ছা কোথায় ছিলে এতক্ষণ? সে কখন সকাল হয়েছে, আর তুমি 9টার সময় এসে জিজ্ঞেস করছো নাস্তা করেছি কিনা? না মানে তুমি তো জানি এমনিতেই দেরি করে নাস্তা করো। যাগে, তুমি কিছু খেয়েছো? না। আমি অবশ্য ফ্ল্যাক্স থেকে চা খেয়েছি, কামাল সাহেব দিয়েছেন। ও আচ্ছা। শিরিন কোথায় গেল? হ্যাঁ, ওই তো আসছেন। কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? কোথায় আর যাব, দেখলাম তোমরা গল্প করছো তাই আর ডিস্টার্ব করলাম না। আমাদের ডিস্টারবেন্সের কথা বলছিস কেন? তোরা দুজনেই তো দেখলাম তন্ময় হয়ে নদীর পাড়ে দৃশ্য দেখছিলি। যার যা ভালো লাগে তাই আর কি। যাবার সময় হয়ে গেল, আর ঝগড়া নয়। তাহলে যে যাত্রা শুরু এবং শেষ এক হয়ে যাবে, আমাদের বিদায়ের আনন্দ উপভোগ করতে পারবো না। আপনি থামুন তো, এতদিন পর শিরিনের সঙ্গে দেখা, অথচ প্রাণ খুলে কোনো কথাই হলো না। না রে, কোনখান দিয়ে যে রাত শেষ হয়ে গেল, সকাল হলো, আমাদের রাস্তা ফুরিয়ে গেল, কিছুই টের পেলাম না। শিরিন, তোরা কিন্তু একদিন চলে আয় আমাদের ওখানে। এই যে আমাদের ঠিকানাটা লিখে দাও না। শুধু কি ও কি বলছেন? হ্যাঁ, আমার বান্ধবীকেই তো বলবো। এই এই পদ্ধতিতে যাবেন তাই না? আসবেন কেমন? একটু নেমে গেলেই হবে। এই যে আমার ঠিকানাটা নাও। হ্যাঁ নিন, ঠিকানাটা রাখুন। দিন। দাঁড়ান, আমার ঠিকানাটাও লিখে দিচ্ছি। হ্যাঁ লিখে দিন। ওই স্টিমার ঘাটে ভিড়ে গেছে, তাড়াতাড়ি করো নাসরিন। এই তুমি একটুটা ব্যাগে রাখো তো, এই নাও। হ্যাঁ, কামাল সাহেব আসি ভাই, আবার দেখা হবে। হ্যাঁ, আসবো খুলনায়, যাবো আপনার ওখানে। আমার তো মাঝে মধ্যে যাওয়া পড়বে খুলনায়, রিজিওনাল অফিস তো ওখানেই। আসলে খুব খুশি হব। আপনার মিসেসকেও নিয়ে আসবেন কিন্তু সঙ্গে করে। হ্যাঁ আসবো। চলি কামাল সাহেব,
এই কিছুক্ষণে যাত্রাপথে হইচই করলাম, বিরক্ত করলাম, কিছু মনে রাখবেন না যেন। শিরিন, চলি রে। আয়। স্টিমার ছেড়ে দিল। ওই দেখো মিসেস নাসরিন হাত নাড়াচ্ছেন। তুমি দেখো, আমারও তো স্বপ্ন। তোমার কি খারাপ লাগছে শিরিন? একেবারে চুপচাপ হয়ে আছো। তো কি করবো, হইচই করবো? না, বলছিলাম ঘুম পেলে ঘুমিয়ে নাও। এখন তো পুরো কেবিনই খালি। ওদের সঙ্গে গল্প গুজব করে ভালোই লাগছিল। ভালো তো লাগবেই, দেখলাম তো সবই। ঠিকানা দেবার গরজ কত। তোমারই তো বান্ধবী। হ্যাঁ, বান্ধবী তো আমারই। সেই যে বলে না, মার চেয়ে মাসির দরদ বেশি। আমার বাসায় যদি আসে কোনো দিন, তবে ঝিটিয়ে বিদায় করবো। এমন হতচ্ছাড়া বান্ধবীর আমার কোনো দরকার নেই। সরে বসো, ঘুম পাচ্ছে। শুভ আমি। শুবে তুমি মানা করছে কি? কিছুক্ষণ নাটকের অভিনয় শুনলেন। রচনা মোজাম্মেল হোসেন খান। বিভিন্ন চরিত্রে ছিলেন রফিক ফখরুল হাসান বৈরাগী, কামাল মোহাম্মদ আজিজুল হক, রশিদ জিয়াউল হুদা, নাসরিন লাকি ইনাম, শিরিন নুরি হাফজা। অন্যান্য ভূমিকায় জিয়াউল আহসান, AKM রিজওয়ানুল ইসলাম খান ও সৈয়দ আহমেদ মোস্তফা রানা। নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবুর রহমান।